ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আগত সকল দর্শকবৃন্দকে। আজ 6 জানুয়ারি শুরু হলো রঙ্গভূমির পঞ্চম বর্ষের রঙ্গোৎসব, জাতীয় রঙ্গভূমি রঙ্গোৎসব পঞ্চম বর্ষে। আজ 6 জানুয়ারি থেকে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত চলবে এই নাট্যোৎসব। আমরা দেখব বিভিন্ন দলের নানা ধরনের নানা স্বাদের নাটক। আজ প্রথম দিন, তাই প্রথমে একটু অনুষ্ঠান রয়েছে, সেটা সেরেই আমরা নাটকে যাব। আজ দুটি প্রযোজনা রয়েছে। প্রথমে আমি মঞ্চে ডেকে নেব আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সত্য ভাদুরী, সম্পাদক শ্যাস নাট্য পত্রিকা। মাননীয় সত্য ভাদুরী মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সূচনা হলো আজকের এই নাট্যোৎসবের, অর্থাৎ 6 থেকে 10ই জানুয়ারি যে নাট্যোৎসব চলবে রঙ্গভূমি আয়োজিত তার। এবার মাননীয় উদ্বোধককে একটু সম্মাননা জ্ঞাপন রঙ্গভূমির পক্ষ থেকে। আমি রঙ্গভূমির সদস্যদের অনুরোধ করব তারা স্মারক এবং পুষ্পস্তবক নিয়ে মঞ্চে আসবে। প্রথমে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন। তার হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে রঙ্গভূমির পক্ষ থেকে। তুলে দিচ্ছেন বর্ষিয়ান অভিনেতা অরূপ দুলাল দত্ত। এই নাট্য উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজক সংস্থার কাছে কৃতজ্ঞ। নাটকের ক্ষেত্রে বহরমপুর শহরের ঝলমহলে এক অতীত আছে, বর্তমান আছে, সেই কারণে আশা করি এর ভবিষ্যৎও থাকবে। এখানকার একাধিক নাট্য দলের নাম আমি জানি, যেমন ছান্দি, ঋত্বিক, বহরমপুর রেপার্টরি, রঙ্গাশ্রম ইত্যাদি প্রভৃতি। এদের মধ্যে কয়েকটি দলের থিয়েটার আমি নিজে দেখেছি। এসব দলের সম্মিলিত প্রয়াসে বহরমপুরের নাট্যচর্চা এই ঐতিহ্যমণ্ডিত শহরের সীমায়িত গণ্ডি পেরিয়ে আজ ভারতীয় নাট্য আঙ্গিনায় সবিশেষ জায়গা করে নিয়েছে। ইতিহাস তাই বলছে। আশা করি রঙ্গভূমি ওই পথেরই পথিক, সে ওই পথে যাবার চেষ্টা করবে সৎভাবে। এই দলটি যে খুব একটা পুরনো তা নয়। এদের প্রতিষ্ঠা 1 জানুয়ারি 2017-তে। মাঝে অতিমারি কোভিড গেছে, অন্য কিছুর মতন সভ্যতা যেমন স্তব্ধ হয়ে গেছিল, এদের কাজেও তেমনি স্তব্ধ হয়েছে, বাধা এসেছে। সে বাধা কাটিয়ে নিজের ছন্দে নিজের তালে আবার ফিরে এসেছে রঙ্গভূমি। নিজেদের নাট্যচর্চার পাশাপাশি আয়োজন করছে এবারে রঙ্গোৎসব, যা চলবে আজ থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণ করবে রাজ্যে ও রাজ্যের বাইরের বেশ কিছু দল। প্রথমে এই মহতী প্রয়াস কালের মাত্রায় তাৎপর্য পাক, সেই কামনা করি। আমরা আজকে যে যুগে বাস করছি তা এক কথায় অভাবনীয় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিশ্বায়নের ধাক্কায় পৃথিবী এখন এক মুখে রুদ্রাক্ষের মধ্যে ইউনিপোলার। সারা পৃথিবী এখন আমাদের মুঠোর মধ্যে। সেখানে দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব মুখ, নিজস্ব শিল্প সংস্কৃতি, থিয়েটার, সবই বাজার। কিন্তু জীবন যেমন, নাট্যও তেমনি। মূল প্রশ্ন তো কে আমি, এরই তো উত্তর খোঁজা। পৃথিবীতে মানুষ যখন জন্মেছে, যে সচেতন মানুষ, সে কিন্তু এটাই জানতে চেয়েছে পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক কি, জগৎ জীবনের সঙ্গে আমার সম্পর্ক কি। থিয়েটার বা শিল্প সে কাজটাই করে। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুনের যে জিজ্ঞাসা, অথবা বসন্তের সেনার বা শকুন্তলার সেই জিজ্ঞাসাই তো অডিপাউসের, হ্যামলেটের, লিয়ারের, মিসের আরভিংয়ের, পিয়ার গিল্টের, ইন্দ্রজিতের ও সন্ত কবি বাসপান্না এবং অবশ্যই নন্দিনীর। সে জিজ্ঞাসা স্বপ্নের নির্মম খসিয়ে নিজেকে খোঁজার যন্ত্রণা, অন্ধকারের মধ্যে দৃষ্টি পাবার
ত্যাগের মধ্যে সার্থকতা পাবার, মৃত্যুর মধ্যে জীবনকে পাওয়ার নিরন্তর প্রয়াস। আমৃত্যু দুঃখের তপস্যায় হয়তো সত্যের দেখা মেলে, হয়তো, তবু সত্য তো নয় স্পর্শযোগ্য অথবা ধ্রুব। কোনো শান্ত শাশ্বত আনন্দের অনুভূতি নয় তো সে, সত্য কেবল মুহূর্তের অনুভব। কিন্তু এই এমন একটা সময় যখন ব্যক্তির সঙ্গে সমাজ, সমাজের সঙ্গে রাজনীতির দূরত্ব ক্রম বাড়ছে, ক্রম প্রসারিত হচ্ছে। দ্বার বন্ধ করে সত্যটাকে রোধের সব রকম আয়োজনই চলছে চারপাশে। মানুষ কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে, থমকে যাচ্ছে, রাতে একে নিজের সঙ্গে নিজে কথা বলছে। এর ফলে মানবিকতার সংকট অবশ্যই দেখা দিচ্ছে। মানুষ হারাচ্ছে তার মনুষ্যত্ব, স্বার্থপর ও কেমন কর্কশ হয়ে যাচ্ছে মানুষ। ভাবলে অবাক হই যখন দেখি আজ থেকে প্রায় 2600 বছর আগে এক দার্শনিকের কথা আজকের দিনে কি নিদারুণ সত্য হয়ে উঠল। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। চারপাশটা ভেবে দেখুন, তাই চলছে। কিন্তু বিপরীতে এটাও সত্য, বৈজ্ঞানিক আবিষ্কারে মানুষ আগের তুলনায় অনেক সুখ পেয়েছে, স্বস্তি পেয়েছে, আবার নিজেদের জীবনযাত্রাকে সেই কারণে ভালো করতে পেরেছে। কত সুখে আছে মানুষ বাইরে থেকে। কিন্তু এই বিপরীতে কথাও তো সত্য, এই বিজ্ঞান ও প্রযুক্তির বাইরে আলো যত জ্বেলেছে, মনের অন্তরের আলো ততটা জ্বালাতে পারিনি। বসন যত রাঙিয়েছে, মন তত রাঙায়নি, কথাটা বৈষ্ণব শাস্ত্রের। তাই বৈজ্ঞানিকের এই অবদানের সঙ্গে তুলনা করলে অনেক সময় শিল্পের অবদান সম্বন্ধে সন্দেহ জাগে, ফালতু মনে হয়। কারণ শিল্প প্রত্যক্ষভাবে কোনো সামাজিক সমস্যায় সমাধান করতে পারে না। তবুও শিল্পের প্রয়োজন আছে বলেই মানুষ যখন সংঘবদ্ধ হয়েছে, দিনের শেষে কৃষিকর্মের পর যখন ফিরে এসছে, আকাশে যখন রামধনু দেখেছে তখন কবিতা রচনা করেছে, বর্ষা যখন দেখেছে ময়ূরের পেখমের তুলে নৃত্য শুরু হয়েছে মানুষের। মানুষের বুদ্ধিবৃত্তি যেমন আছে, তেমনি কিন্তু হৃদপিণ্ডের কিছু প্রয়োজন আছে। শুধু বুদ্ধিবৃত্তি দ্বারা চালিত হচ্ছে মানুষ, আর তাই কিন্তু হৃদপিণ্ডটা আস্তে আস্তে ধুকধুক করছে। শরীরের অভ্যন্তরের ক্ষুদ্র যন্ত্রটিকে যদি সূচ ফুটিয়ে দেওয়া যায়, তো মানুষের আর কিচ্ছু অবশিষ্ট থাকে না। শিল্প বলুন, সঙ্গীত বলুন, সাহিত্য বলুন, নাটক বলুন, সমগ্রভাবে সমাজের হৃদযন্ত্র রূপে কাজ করছে। তাই মানুষ নাটক দেখে, ভালো নাটক। সেগুলোকে কিভাবে বন্ধ করা যায়, কিভাবে একমুখী করে দেওয়া যায় সারা পৃথিবীকে, তার অনন্ত চেষ্টা চালাচ্ছে বিশ্বায়ন। এগুলো নষ্ট করে দিলে কিন্তু সমাজ জীবনে মনুষ্যত্ব লোপ পাবে। আপনারা শিক্ষিত মানুষ, নিজেরা এগুলো বুঝেন। ব্যক্তি জীবন তখন মমত্বহীন যন্ত্রে পরিণত হবে, মানুষ ধীরে ধীরে পশুতে রূপান্তরিত হবে। পশু থেকে মানুষ এসছে, আবার পশুতে ফিরে যাচ্ছে মানুষ। এই যে সমাজের যে দ্বন্দ্ব, এগুলো বের করে আনতে হবে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? যখন নাট্যকার এগুলোকে বের করে আনবেন, পুরনো রীতির নিগড় থেকে বেরিয়ে আসবেন, তখন দর্শক অবশ্যই সে নাটক দেখবে। এর প্রমাণ ভুরি ভুরি আছে। এসব নিয়ে এখন আলোচনা করার সময়ও নেই, ক্ষমতাও নেই, কারণ এরপরে আপনারা দুটো নাটক দেখবেন। শুধু একটা কথা বলা যায়, নাটককে আজকে সমাজের সঙ্গে সম্পৃক্ত হতে গেলে শুধু স্লোগান ধর্মী কতগুলো কথা বললে হবে না, ভেতর থেকে খনন করতে হবে। 50, 60, 70, 80, 90 দশকের নাটক পর্যন্ত আমরা দেখেছি এক বজ্ঞা নাটক। জীবনের যে কত দিক আছে, সে দিকগুলোকে তুলে ধরতে হবে। আজকে সমস্ত পৃথিবীতে কত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বহরমপুর শহর 20 বছর আগে যা ছিল, আমি
12 সালে ঋত্বিকের ইয়েতে এসেছিলাম, আজকে মনে হচ্ছে হাঁটতেই পারছি না। একটা রাস্তা বেরোতে গেলে মানে 4 মিনিট দাঁড়াতে হচ্ছে। এই পরিবর্তন আপনার জীবনেও আসছে। আপনি দেখবেন সবটাতে কিরকম একটা আতঙ্ক, ভয় কাজ করছে। এইগুলোর মধ্যে নাট্যকার যদি যেতে পারেন, মানুষের ব্যক্তিগত জীবনের যে বলতে বলতে জটিলতা, মানুষের সঙ্গে মানুষের যে ব্যবধান, সেগুলো শুধু জাতপাতের নয়, আজকে সংসারের মধ্যেও ব্যবধান চলে আসছে। করোনা আমাদের একটা জিনিস শিখিয়েছে যে মানুষকে প্রয়োজন নেই টাকা থাকলে, এটা শিখিয়েছে। কারণ আমরা টাকা থাকলে অর্ডার দিলেন, একজন লোক জিনিস দিয়ে গেল, আপনি একা থাকলেন, সমস্ত কিছু থাকলেন। এই একাকিত্বই কিন্তু আপনাকে আস্তে আস্তে একটা নিঃসঙ্গতা আনছে। আবার একা থাকলে আমি তো ভাই ভালো আছি, এটাও আনছি। এই যে ডায়ালেকটিক্স, এই যে কি বলবো, এই এইসব জিনিসের মধ্যে যদি আজকের নাটক আসে, কারণ আমরা যে নাটক দেখি সেগুলো কিন্তু যারা দেখেন বা যারা করেন তারা সবই মধ্যবিত্তর হাতে ভালো টাকা এসছে। আমি সোদপুর যেখানে থাকি, 10 বছর আগে সেখানে একটি মাত্র বেঙ্গল মোড়ে রেস্টুরেন্ট ছিল ওই বিরিয়ানি, এখন সেখানে 20টা রেস্টুরেন্ট হয়েছে শুধু বিরিয়ানি। সেখানে সারাদিনে 5 থেকে 6 হাজার প্লেট বিরিয়ানি বিক্রি হয়েছিল পুজোর দিন। আর তাছাড়া অন্য জিনিসটার কথা বলাই যায় না। পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে বেশি যেখান থেকে ইনকাম করে সেটা মদ থেকে, মানে ওই যে এক্সাইজ ডিউটি থেকে সবচেয়ে বেশি ইনকাম করে। এই জায়গাগুলো নাট্যকারকে ভাবা উচিত। পুরনো জিনিসকে, পুরনো শাসন থেকে বিপ্লব হবে, কোথা থেকে হবে, কেন হবে, কিভাবে হবে, মানুষ তো বেশ সুখে আছে, সুন্দর আছে। মানুষকে বিপ্লবের জন্য সত্যিই ভাবছে, সত্যি কি একত্রিত হচ্ছে। দিনের পর দিন ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে রয়েছে চাকরির জন্য, শিক্ষিত মানুষকে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, পাশে কিন্তু হেঁটে পাশে চলে যাচ্ছে, আর টিভি থেকে বলছে আহা কি দুঃখ দুঃখ। যারা বলছে তারা যখন আবার টিভিতে বসছে, মানুষ তাদের কথা শুনছে। এই যে মানুষের অদ্ভুত ধরনের একটা জায়গা, এগুলো ভাবা নাট্যকারের দরকার। আশা করি আজকে যে উৎসব হবে 5 থেকে 10 তারিখ পর্যন্ত কিছু নাটক দর্শক দেখতে পাবে, দর্শক নিজের সঙ্গে মেলাতে পারবে, কিছুটা নিজেকে চিনতে পারবে। এই বলে আজকে আমি শেষ করছি। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় উদ্বোধক শ্রী সত্য ভাদুরী মহাশয়কে। আমরা অনেক কিছু জানলাম, আমরা ঋদ্ধ হলাম, আমরা সমৃদ্ধ হলাম। আর সর্বোপরি ওই একটা কথাই হয়তো উঠে আসে যে মনুষ্যত্বটাই আসল, মনুষ্যত্বের শিক্ষাটাই আসল, আর সব কিছুই হয়তো তার অধীন। আমি এবার ডেকে নেব অরূপ দুলাল দত্ত, বর্ষিয়ান অভিনেতা। তাকে আমি আসতে অনুরোধ জানাচ্ছি, তিনি স্বাগত ভাষণ দেবেন রঙ্গভূমির পক্ষ থেকে। বহরমপুর রঙ্গভূমি 5ম বর্ষের রঙ্গভূমি রঙ্গোৎসব 5 দিন ধরে চলবে। আমি প্রথমেই রঙ্গভূমির পক্ষ থেকে আজকের উদ্বোধক সত্য ভাদুরী, বিশিষ্ট নাট্য সমালোচক, গবেষক এবং শ্বাস পত্রিকার সম্পাদক, তিনি যে বিশ্লেষণাত্মক বক্তব্য এখানে রাখলেন এবং আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও তার মূল্যবান পরামর্শ দিলেন, তার জন্য তাকে রঙ্গভূমির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে হয়তো কিছুটা ক্লান্ত বহরমপুর শহরের মানুষ, কারণ গত নভেম্বর মাস থেকে আগামী মার্চ মাস পর্যন্ত 82টি নাটকে
একটু পিছিয়ে চলেছি, তাই এগিয়ে যাব পরবর্তী পর্বের দিকে। আমাদের অনেক বন্ধু নাট্যদল বহরমপুরে যারা উপস্থিত রয়েছেন আজকে রঙ্গভূমিকে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি এক এক করে তাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর রঙ্গভূমির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা গ্রহণ করবেন দুলালদা। প্রথমে আমি ঋত্বিককে আহ্বান জানাবো মঞ্চে। ঋত্বিক নাট্যদলের পক্ষ থেকে যিনি রয়েছেন। আমি বন্দনা এবং গুঞ্জাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। স্টবকটা নিয়ে নেবে। ঋত্বিকের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন রঙ্গভূমিকে গ্রহণ করলেন আমাদের দুলালদা রঙ্গভূমির পক্ষ থেকে, ধন্যবাদ। আমি এবার ডেকে নেব সুহৃদ। সুহৃদের পক্ষ থেকে যে রয়েছেন বা যিনি রয়েছেন একটু মঞ্চে আসবেন। তাদের শুভেচ্ছা গ্রহণ করছেন দুলালদা রঙ্গভূমির পক্ষ থেকে। যুগাগ্নি নাট্যদলের পক্ষ থেকে যিনি রয়েছেন আজ অরূপদা শুভেচ্ছা গ্রহণ করছেন। দুলালদা রঙ্গভূমির পক্ষ থেকে সেই শুভেচ্ছা গ্রহণ করছেন। অওয়া কখার পক্ষ থেকে ঈশানী সরকার শুভেচ্ছা জ্ঞাপন করছেন, ধন্যবাদ। আমি এবার রন নাট্যদলকে ডেকে নেব। রনের পক্ষ থেকে শুভেচ্ছা, অনন্য শুভেচ্ছা, চারা গাছ দিয়ে তারা শুভেচ্ছা জানালেন, অনেক ধন্যবাদ। উজান রয়েছেন আজকে, উজানের পক্ষ থেকে আমি ডেকে নেব যিনি আসছেন। অরূপ দুলাল দত্ত রঙ্গভূমির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করছেন। প্রান্তিক নাট্যদল রয়েছেন, প্রান্তিক নাট্যদলের পক্ষ থেকে যিনি বা যে আসবেন তাকে আমি অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। প্রান্তিক নাট্যদলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন, অনেক ধন্যবাদ। ছান্দিক নাট্যদল রয়েছেন, ছান্দিক নাট্যদলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। ছান্দিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। যদি আর কোনো দল তাদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য উপস্থিত থাকেন তাহলে তারা অবশ্যই একটু জানাবেন, নাহলে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। সকলকে ধন্যবাদ যাদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জ্ঞাপন করা হলো, এবং অবশ্যই দুলালদা এবং মাননীয় সত্যভাধুরী মহাশয়কে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এবার চলে যাচ্ছি, আমাদের আজ দুটি প্রযোজনা রয়েছে। সেখানে প্রথম প্রযোজনা বহরমপুর রঙ্গভূমি প্রযোজিত মহাযুদ্ধের কলা খাবি? হ্যাঁ, কিছু হয়েছে? কেন রে শালা তোর পাবি? হ্যাঁ হয়েছে। তাই রে? আবার ঢালবি। ভাবছিলাম এই গুদমে গিয়ে খাবো একবারে। ও গুদুমে দিয়ে খাবি? হ্যাঁ তাহলে তাই সব। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব টাউনের বাস আসবে আর ভিক্ষি পাওয়া যাবে না। টাউনের বাসে লোকজন হয় না। বেলা হইলে মানুষের আর ঠিক দিতে মন চায় না। হ্যাঁ। রাবেলাঞ্জা, আজ কোনটায় থাকবি? এই একটা হইলেছে। দাঁড়া, মানুষের একটা করে ঘর থাকে আর বেলা ইন্দাদের ৮-৮খান গুদাম ঘর উদাম হয়ে পড়ে আছে। হ্যাঁ রে, মানুষে বানিয়েছিল ধর কোনাকা। হ্যাঁ বেলা ইন্দাদের জন্যে। হ্যাঁ, না রে না। বলি, কবে জানো যুদ্ধ হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, তখন ওই সৈন্যদের থাকার জন্য বানানো হয়েছিল। এখন তো বেলা ইন্দাদের জন্যে। আচ্ছা, এই যুদ্ধ লাগে কেন রে?
মানুষে যুদ্ধ করে। এই বুঝেছে, ভাগে না পুষলে মানুষের যুদ্ধ করে। হ্যাঁ, আচ্ছা, এই তোর আমার মধ্যে কোনদিন যুদ্ধ হবে? এই বেলাইনদের তো কিছু থাকে না, না, তাই বেলাইনদের তো আর যুদ্ধ হয় না। আরে না, শোন না, থাকলে পরে তোর আর আমার মধ্যে কোনদিন যুদ্ধ হয়? এই পা, দুবা, আমি সব জায়গা পেলে। বৃষ্টির সারটা খানিক কম আসবে। এবার এবার খাবারটা দে, শান্তি করে খাই। একটু জল দেবে কি? তরকারি? হ্যাঁ, এই, তাই? এই, আরে, হুম, ভালো বলেন না? এতক্ষণ এলাম, এই 2 নম্বরের এই রাজবালাইনটা ডাকে না রে রে। আমি তো তাই ভাবতেছি। হ্যাঁ, দাঁড়া, পালাই টালাই গেল নাকি? না না, পালাবে তো তাই রে, দাঁড়া দেখি। এই, ওইটা ওর সঙ্গীটারে সাবধান করে হ্যাঁ, আর বলে কেউ এসেছে, কেউ এসেছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কেন ডাকে কেন রে? ওটা তাজ্য বল। বড় তাচ্ছ, বড় তাচ্ছ। আচ্ছা, এই রাজবালাইনটা ডাকে কেন এমন করে? ওটা ডরা। ডরায়? হ্যাঁ, কারে? ও মানুষেরে ডরায়, কুত্তারে ডরায় না, গরুরে ডরায় না, আচ্ছা, শুধু মানুষেরে ডরায়।
ওই ডিম পারিছে বোধহয় হ্যাঁ ওটা ডরাই আর ডিম সামলায় টিম সামলায় হ্যাঁ এই ওরিস্তা রাজবেলাইটা রাতের বেলা দেখে কি করে? দিনে আন্দাজ দিনে তো দেখতে পায় রাতে আন্দাজে আন্দাজে সামলায় হ্যাঁ আমাদের মতন তো আর জন্ম খানা লয়। হ্যাঁ না চোখ আছে চোখ আছে। হ্যাঁ চোখ আছে উঠতে পারে হ্যাঁ আরে এই পাখি দেখ নাকি এই ডিম ফুটি বাচ্চা হয়। দেখেছিস কোনোদিন পাখি না আমি কোনোদিন পাখি দেখি নাই। হ্যাঁ আমি দেখেছি একবার দেখেছিস? হ্যাঁ হাঁস মানুষে বলে হুম। পাখি নাকি ওই রকমই আমার আহ, দুইখান পাহা আর দুইখান পাখা আচ্ছা এই পাখিদের নাকি এই ডিম ফুটি বাচ্চা বাড়ায়। হ্যাঁ বেড়াই তো আচ্ছা এই তোরা হ্যাঁ মানুষের নাকি এমনি এমনি বাচ্চা হয়। আচ্ছা। কেমন করে হয়? এই যারা বলে না, কেমন করে হয়? আরে এমনি এমনি বাচ্চা কেমন করে হয়? আরে আপনার কেমন করে হয়? গল্প কথা মানছে কয় না আচ্ছা, এই হ্যাঁ। বয়স খালি বুঝতে আসি এই কোথায় যাবি? বুঝতে আসি এই এই দাঁড়া 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 দাঁড়া। এই লাঠি কাঠ নিয়ে যা। এই বর্ষা বাদলার দিন এই লতা টতা বাজাতে পারে। পারে পারে দম সালে মরি যাবো তোর
এসে জুটলো। মেয়ে মানুষ তোমকে চমকে গেছিলাম। বিজলির মতো। হ্যাঁ, বিজলির মতো। হ্যাঁ, এবারে মানুষের কিছু যায় আসে না। জম্মকানা কয়, জন্মকানা কয়। মানছে দেখবে। হ্যাঁ, মানুষে দেখবে। এর ফলে মানুষের তো কিছু যায় আসে না। হ্যাঁ, দেখি মানে আমাদের থেকে বেশি ভিক পাবে। এখন তো অন্যদের হলে তখন তো থানা পুলিশ হইতো, দারোগা হইতো, ঝামেলা হইতো। হ্যাঁ, আমাদের যে ভাগ বসাইতে এলো এর জন্য কেউ দাঁড়াবে না রে পাশে। না, কেউ দাঁড়াবে না। তা হয় হবে কি আর করবে। হ্যাঁ, লোকে তো মেয়ে মানুষে বেশি দয়া করে। মেয়ে মানুষ। হ্যাঁ, এই, সরা, হ্যাঁ, বেলাইন্দানি মেয়ে মানুষ। এই, আমি না কোনোদিন মেয়ে মানুষ দেখি। এই সরা, হ্যাঁ, এই মেয়ে মানুষের শরীর বড় নরম লাগে। হ্যাঁ, হাসের মতো। এই কেমন পাগল পাগল লাগে। এই ইয়ে মেয়ে মানুষের কথা বললি না। বুকের ভিতরটা আমার কিরকম টাটায় রে। টাটাই টাটায়। আমার আমার টাটাই না, তবে গলার কাছে কেমন যেন একটা আটকাই ধরে। এই যারা গলার কাছে কি আটকায় দেয়। আমার বুকের কাছে টাটাই বলি তোর গলার কাছে আটকায় না। এই গরম পাড়াই, এই গরম পাড়াই। কি মিষ্টি, কি মিষ্টি। সংসারটা একবারে ধুয়ে নিয়ে যাবে না। কে? কানে কুলসি গো বাবু। তাই এ তারা কোনো ঘরে ঢুকে পড়ি নাই তো। তোমরা সেই দুজন না কি ভাই? এখানে কি চাই তোমার? একটা ডালা ডান্ডা খুশি গো। সবাই দেখে বললে এখানে মেলা গুদাম খালি পড়ে আছে। তাই হাইটে চলে এলাম। সেখানে গুদামের দরজাই খুঁজে পাই না। তারপর মনে হলো গুদামের কোনো দরজা নাই গো। বাবা, বাইছিলাম গো। একবারে ভিটে একসার হয়ে গেছি। তোমরা বাপু আমার উপরে ভরসা করে আসছো না? রাজা পোশাক করে কি আছে? হ্যাঁ, গুসা করবো কেন? তুমিও যাও, আমরাও তাই। হ্যাঁ, তোমারও হক আছে ভিক করার, জায়গা তো করে একার লয়। হ্যাঁ।
গন্ধ পায়, হ্যাঁ খানের বাচ্চাটারও গন্ধ পায়। এটা থেকে ঘরে আসো, হ্যাঁ তোমার জড়াই ধরে আছে, তোমার জড়াই ধরে আছে, তোমার চামড়ে রক্ত লেগে রয়েছে, এটা দিয়ে মেরেছে মনে হয়। দেখেছি। ওদিকে দুজন অন্ধ ভিখারি থাকে, ডাকবো স্যার? কেন? অন্ধরা কি এই কেসের আই উইটনেস হবে? যত সব। তাহলে কি হবে স্যার? আননোন উম্যানের একটা আনন্যাচারাল ডেথ লিখে বডি পোস্টমর্টমে পাঠাও। লবণী নাটক মহাযুদ্ধের পরে নির্দেশনায় রাজেন দাস। একটু জোরে হাততালি হোক আর একবার। ঘুরতে ঘুরতে জীবন নিশা আরো কত গভীরে ঢুকে যাচ্ছে কে জানে। শোনা বেটি শোনা, তোর আরেকটি কালাম আমাদের শোনা। এ আমি কেমন মুসলমান, প্রেমের মূরতি খুঁজে খুঁজে হয়রান।
আমি যে তারই পূজা করি। এ আমি কেমন আর রাস্তা হজতে জুনার রিস্তা এর জোয়ারে ভাসিয়েছি তোরি, জানি না মুসলমানি রে। শরীর বেঁধেছি প্রেম আমাকে সাথে নেওয়া মানে প্রতিটি সিদ্ধান্তের পর্যালোচনা সহ্য করা। বলবো প্রশ্নহীন আনুগত্য দিয়ে এ বিশাল দেশ পরিচালনা করা যায় না। প্রশ্ন না জানলে উত্তর খুঁজবো কি করে? তুই চল বা আমার সঙ্গে দিল্লি। বুঝতে পেরেছি তুই আপনা এসেছিস আমাকে নিয়ে যেতে, আব্বাজানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নয়। আপা, আমি শ্রদ্ধা জানাতেই এসেছি। আব্বা গান চেয়েছিল। সংলাপের পরিচালক সুদীপ্ত দত্ত মহাশয়কে। পরিচালককে অনুরোধ জানানো হচ্ছে কিছু বলার জন্য এবং শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বেশ অন্য প্রশ্ন বলো তো, মানুষ কখন ক্লান্ত হয়? জানি না, তুমি কি খুব দুশ্চিন্তা করতে? আপনি তো জানেন। না না, আসলে দুশ্চিন্তা করলে মানুষ ক্লান্ত হয়, একটা অবসাদ চেপে বসে, আর সেটা তাতে তো তোমার শান্তি নষ্ট হওয়ার কথা নয়। কেন? কারণ তুমি তো সবাইকে পুরনো চৌকাঠ পেতে বলো। সেই কারণেই তো তোমার লীলা, অনিতা, মঞ্জরিদের এত বই বই। এখন আবার টিভি সিরিয়ালে করছে। প্রথমে ইচ্ছে ছিল, পরে ভেবে দেখলাম মাধ্যমটা বেশ জোর আছে, খুব তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছানো। আচ্ছা আচ্ছা, শিবশঙ্কর বাবু, দর্শকদের তো নানান রকম চাহিদা থাকে, আপনারা সেখানে অ্যাসেসমেন্টটা করেন কি করে? মানুষ তো সুখ ভোগের ইচ্ছে নিয়েই জন্মায়, কিন্তু এগুলো চাইলেই পাওয়া যায় না। বাস্তবতার প্রশ্ন, নীতি নৈতিকতার ব্যাপার, সামাজিক রীতিনীতির বাধা। আপনি বোধহয় প্লেজার প্রিন্সিপালের কথা বলছেন। ঠিক, আমি ফ্রয়েডের তত্ত্বটার কথাই বলছি। কিন্তু তিনি বলেছিলেন ইগো আমাদের অবাস্তব ইচ্ছেগুলোকে প্রিকনশাস ফেলে বন্দি করে রাখে। সুযোগ বুঝে আমরা সেগুলিকেই মুক্তি দিই। অর্থাৎ বোতল থেকে দৈত্যটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, দিই বলেই আপনারা বাড়তি কিছুটা সুখ শান্তি পাচ্ছেন। সেই যুক্তি, প্রস্টিটিউট কোয়ার্টার্স গুলো আছে বলেই পরিবার টিকে আছে। অতটা কঠিন করে না ভেবে একটু সহজ করে ভেবে বলুন তো, যেসব সাদা আহ্লাদ কোনোদিনই বাস্তবে পাবেন না, পেতে পারেন না, সিনেমা থিয়েটারের মধ্যে দিয়ে সেগুলো যদি মিথ্যে করেও পায়। কি দেখাবে ভাই? কোরিয়াটা ভালো লাগছে না? আরে তোমরা মানে চিনতে পারছো না? কে তোমরা? আমরা কত কাজী শোনাই। কিসের কাজ তোমরা শুনি? আরে
রাত করে চলেছি। আপনার সন্দেহ থাকলে আমার এই সিট জমি রইল। তোমার সিট নিয়ে কি আমি ফুটবল খেলি? আগে বলো, কাজ কেন আটকে আছে? কাজ আটকে নেই তো, কাজ আটকে নেই। এই তাজমহলের জমি দেখা হয়ে গেছে। এখন আপনি ভালো তো, আমাদের আর ভালো থাকার জন্য আছে কেন? ভ্রষ্টাচার নিবারণ সপ্তাহ চলছে। ও আচ্ছা, ডেলি 5টা করে কেস দিতে হচ্ছে। হেভি চাপ। আজই এখন একটু ধরে এলাম, তাই নাকি? হ্যাঁ, ওই যে আমাদের অফিসের সামনে চায়ের দোকানটা আছে না, ওখানে দেখি এক পিয়ন বাকির পয়সা চা খাচ্ছে। হ্যাঁ, আরে ধার সত্য ধরেছি। আর ওখানেই আর একটা পেয়ে গেছে। এই সেটা কিরকম? ওই যে রানী, হ্যাঁ, ওকে দেখে অফিসে বলেন কি দুটোই ফুল প্রুফ। দারুণ কাজ করেছেন, দারুণ কাজ করেছেন। কি জানেন তো, এই সব লোকগুলোর জন্যই কিন্তু সরকার আজ দেউলিয়া হচ্ছে। তাহলেই বলুন আমাদের এখানে কি না 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 এদিকে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তবে এলানি যখন একটা কথা বলেই যাই, আপনার শব্দ শব্দকে আর বেশি দেরি নেই। আর কতদিন? 20 বছর তো হলো। আর কত? দাদা, এখন তো আপনার এই যে তাজমহলের কাজ তরতর করে বলছে, তরতর করে হচ্ছে। তাজমহলের শেয়ারের দামও চরচর করে বাড়ছে, একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তোমাদের শেয়ারে আমি জানতে চাই তাজমহলের কি হলো? আগে হুজুর সবই তো ঠিকই আছে। আর কি বলবো আপনাকে, সব কিছু সমস্যাই মিটে গেছে। তাহলে শুধু ওই একটা মানে কি বলবো একটা সমস্যা হয়েছে। আবার সমস্যা? মানে ওই আমরা যদি ওই কি বলে এই শেয়ার যদি যেটা বলছিলাম না, কি অবস্থা? গভর্নমেন্টের কাজ শুরু হোক। চিফ ইঞ্জিনিয়ার জনাব গুপ্তাজি আপনার দর্শনের অপেক্ষা। জলদি তাকে হাজির হতে বলো। গুপ্তাজিকে পাঠিয়ে দাও। নিজেকে পেশ করলাম হুজুর। এসো এসো গুপ্তা, আমি তোমার ইন্তজার করছিলাম। বলো, 7 দিনে কাজ কত দূরে গেল? আগে হুজুর এই আপনার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, এই পরিকল্পনা পুরো তৈরি হুজুর। বাহ, নকশা তৈরি? আগে সেরকমই ধরতে পারেন। দেখি দেখি আমার মুমতাজের মগবরা কেমন হয়েছে একবার দেখি। আগে হুজুর আমি কিন্তু দিন রাত এক করে এটি বানিয়েছি হুজুর। কি গুপ্তা, আমি তো কিছুই বুঝতে পারছি। হুজুর এটা হলো আপনার কল্পনার বাস্তব রূপ, ছত্রে ছত্রে তারই প্রতিফলন। ছাতার মাথা, তাজমহলের নকশা কোথায়? আগে হুজুর এটাই তো তার নীল নকশা, আই মিন ব্লুপ্রিন্ট, অর্থাৎ কিনা তাজমহলের পাট্টা। তার মানে নকশার বদলে চাপ্পা? না হুজুর, চাপ্পা নয়, চাপ্পা নয়, পাট্টা। না হয় বলো, কিন্তু আসলে জিনিসটা কি? এটা হলো এই তাজমহল তৈরির রূপরেখা। হ্যাঁ, আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করব। ঠিক আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং গুপ্তা সাহেব। মর্নিং মর্নিং। আমি প্রদূষণ যাচ্ছিলাম আপনার দরবারে। এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার খবর নিয়েই যাই তাজমহলের কাজ কেমন চলছে। আগে হুজুর আমরা তো দিন রাত এক করে লড়ে যাচ্ছি হুজুর। যমুনার ধারে একটা ইমারত বানাচ্ছে। ঠিকই শুনেছেন। কিসের ইমারত? বেগম মমতাজ মহলের স্মৃতিসৌধ বানানো হবে। আগুন লেগে যাবে। আরে সৌধ হবে শ্বেত পাথরের, আগুন লাগবে কি করে? আপনি আমাকে জানেন না আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো? তার মানে ওখানে কোনো ইমারত টিমারত বানানো যাবে না। যদি বানান তার
আমি হচ্ছি নেতা। নেতা? নাম কি? নাম পরে। হ্যাঁ, আমি নেতা। আপনারা এইসব করছেন শুনে আমার বাহাদুর ভাইরা ওখানে শুয়ে পড়েছে। আপনাদের এই চক্রান্তর কথা শুনে আমরা ওখানে আন্দোলন শুয়ে শুয়ে সত্যাগ্রহ করছে। যখনই কেউ যমুনার ক্ষতি করতে আসে আমার ভাইরা ওখানে শুয়ে পড়ে আন্দোলন করে। কি হয়েছে? ওখানে কিছু বানানো যাবে না বাস? আপনি কাউকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছি। ওখানে কিছু বানানোর আগে এই আমি শুয়ে পড়লাম, এখানে ঠাই করলাম। মরতে হলে এখানেই মরবো। হ্যাঁ, আপনি কি শুয়ে পড়ে আন্দোলন করেন না? আমি পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেবো। আপনি আমাকে চমকাচ্ছেন। হ্যাঁ, চমকাচ্ছে। পিটিয়ে তুলে আমাকে অজর চুলাচ্ছিলেন। একবারে তুতুৎকারিতে নেমে গেলেন না? নেতা বলে একটু সৌজন্যতা কি আশা করতে পারি? না, সৌজন্যতা আশা করতে পারো না। অনেক সৌজন্যতা দেখিয়েছি। আপনি বসুন স্যার, আমি দেখছি। আরে বলো, 1 মাসের কাজ কত দূরে হলো? আরে হুজুর, আপনাদের ওই কাজ তো ধরুন চলছে। দেড়শো ইঞ্জিনিয়ার আর 1,500 প্রার্থী নিয়োগ করা হয়েছে হুজুর। পরিকল্পনার কি হলো? আমি হুজুর পরিকল্পনা তো সবই তৈরি, মানে নকশাও তৈরি। নকশা তৈরি? আগে হুজুর, বাহ, তুমি তো বেশ কাজের লোক আছো। দেখি ওই কর্মচারীরা দিন রাত হেঁটে এই ভ্যান আর এই এস্টিমেট তৈরি করেছে হুজুর। একবার দেখি আমার মুমতাজের মকবরা কেমন হয়েছে, একবার দেখি। কতগুলো খুপড়ি ঘর, বাথরুম, পায়খানা। এই আমার মুমতাজের মকবরা। আগে না হুজুর, ওটা হলো আমার মকবরা, মানে আমার অফিস, অর্থাৎ কিনা ওই কনস্ট্রাকশন কর্পোরেশনের কার্যালয়ের নকশা হুজুর। তার মানে 1 মাস ধরে তুমি এই সমস্ত ছাইপাস করলে? আপনি হুজুর, এটা তো আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্যাঙ্গালোরে গেছে। আগামী দিনগুলো আপনারা আসবেন। আগামী দিন কালকে আছে শব্দ শুনে আমরা স্থির থাকতে পারিনি। তাই অনুকূল বাতাসের উড়ন্ত রথে আমরা ছুটে এসেছি তোমার কাছে নগ্ন পদে। কি ভয়ঙ্কর এই দৃশ্য! শিলাগাত্রে ঝুলন্ত এই বিদ্ধ দেহ, প্রখর রৌদ্রে ঝলসে গেছে স্বর্ণাভ গাত্র। আমাদের ভয়ার্ত করে তুলেছে এই সীমাহীন নিষ্ঠুরতা। ও কথা উচ্চারণ করো না। তিনি এখন নব্য অধিপতি। অলিম্পাস কাঁপছে এক নব্য শাসকের নিষ্ঠুর অত্যাচারে। শান্ত কিনারার দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে। তাদের সম্রাট নেই, সেনাপতি নেই, তাদের হৃদয়ে কোনো সভাপতি নেই। শরীর বিবশ হলে অবশেষে ট্রেড ইউনিয়নের কংগ্রেসের মতো কোনো আশা হতাশার কোলাহল নেই। অনেক শ্রমিক আছে এইখানে, আরো ঢের লোক আছে। সঠিক শ্রমিক নয় তারা, স্বাভাবিক মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর পরিধি থেকে ঝরে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।
আজকের আগে যে জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে। প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়েছে। তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা, অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর শ্রীজ্ঞানের চলেছে চলেছে। কিন্তু ও তো শুধু বলে তোমার জামাটা ওর গায়ে লাগছেই না। আসলে তুমি এমন একটা রং কিনে এনেছো না, এই রংটাই ওর অপছন্দ। আচ্ছা এই শোনো, মাপ বুঝে বুনতে হয়। বুঝে রং বুঝতে তুমি বলো তো ওর মাপ কত? চাইতে, কিন্তু আমি হ্যাঁ, কেমন যেন একটা জাদুকাঠির সুতোয় বাঁধা জীবন। নিজের কোনো ইচ্ছে নেই, আলো নেই, শুধু ওপরে ওঠার নেশায় মত্ত, দম বন্ধ হয়ে আসা একটা জীবন যেখানে শুধু চাওয়া আর চাওয়া। না, আর কিছু চাইবো না আমরা, কিচ্ছু না, আর কিছু চাইবা নেই আমাদের। শুধু শুধু পুরনো একটা সময়, যে সময়টা এসব অন্যরকম ছিল। লতা এসব ছেড়ে দাও তো। তুমি কাকে একটু ভালো করে রেঁধে খাওয়াও তো ওদের। হ্যাঁ, একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকালকার ছেলে মেয়েরা ওসব খায় নাকি? ও খায় না, তাই না? তুমি বরং কাল একটু চিকেন নিয়ে এসো, বিরিয়ানি বানাবো। ও চিকেন বিরিয়ানি, তাহলে একটু মাটনও নিয়ে আসবো, একটু মাটনও রেখো। হ্যাঁ, সঙ্গে যদি একটু পায়েস। সাতমহলা বাড়ির বাড়ি দুটো যে সোনালি রূপলি ঢেউ তুলে হাসছে। এই যে কাল আপনারও নেমন্তন্ন। কোথায়? এই ঘরে। হ্যাঁ, রূপোর থালায় না সোনার থালায়? জলে ধোয়া মিষ্টি কলার পাতা। সাতমহলা বাড়ির চেয়ে কলার পাতার অনেক স্বাদ। আমার যে ভাই অনেক। আর শুনুন, কাল তলোয়ারটা রেখে আসবেন, অনেক নতুন মানুষ। কিছু বলার নেই, অনেক ধন্যবাদ। বহরমপুরে এই নাটকটি নিয়ে আগে এসেছিলাম নাট্যমেলায়। বহুদিন থেকে বহরমপুরে নাটক করার আমাদের বালুরঘাট নাট্যকর্মীর প্রচুর ইচ্ছে ছিল। সুযোগটা 1 বছরের মধ্যে 2বার চলে এলো। একই নাটক 2বার মঞ্চস্থ করলাম। ধন্যবাদ রঙ্গভূমিকে, সোমনাথদা রাজেন্দ্রার নেতৃত্বে রঙ্গভূমি থিয়েটার নিয়ে পথ চলা, ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে নাট্য উৎসব করে যাওয়া এবং তাদের আমন্ত্রণ